পৃথিবীর সব বর্ডারে কিন্তু লিগাল ইলিগাল ট্রেড থাকে। ইলিগাল যে বর্ডার ট্রেড আছে ওখানে, সেখানে কিন্তু এখানে আমাদের বাংলাদেশের অনেক কিন্তু ব্যবসায়ীর ইনভলভ। আমাদের কিন্তু একটা বড় অঙ্কের অর্থ কিন্তু ব্যয় করতে হয়। সেটা কিন্তু আপনি তো সংখ্যায় বলেন যে কত টাকা বাংলাদেশ সরকার ব্যয় করে, কিন্তু আপনি পাবেন না। যে সিকিউরিটি সার্ভিস প্রোভাইড করে, অবকাঠামো সার্ভিস প্রোভাইড করে বাংলাদেশ সরকারের প্রতি বছরে গড়ে প্রায় 2 থেকে 3 হাজার কোটি টাকার মতো। যে বাংলাদেশের এখন আসলে কি করা উচিত? শুধু প্রত্যাবাসন নীতি থেকে বেরিয়ে একটি পূর্ণাঙ্গ রোহিঙ্গা স্ট্র্যাটেজি তৈরি করা, নাকি কূটনীতি, নিরাপত্তা, আবারও অর্থনীতি, মানবিক ব্যবস্থাপনা এগুলো একসঙ্গে ব্লেন্ড করে কোনো কিছু করা উচিত? হ্যাঁ, আমি সাংবাদিক রাহিদ আজিজের কাছ থেকে আমি একটু ধার করে কথাটা বলছি যে এখন 9 বছর হয়েছে আমার রিফিউজি ডিসকোর্সে আমরা যেভাবে বলি আর কি, আমরা যখন কোনো একটা রিফিউজি ক্রাইসিস তৈরি হয় আমরা এটাকে বলি একটা এমার্জেন্সি, মানে হিউম্যানিটারিয়ান ইমার্জেন্সি হিসেবে আমরা সেটাকে দেখি। শেল্টার, প্রোটেকশন, ফুড এগুলো প্রোভাইড করি, একটা এমার্জেন্সি হিউম্যানিটারিয়ান সাপোর্টের জায়গা থেকে দেখার চেষ্টা করি। কিন্তু সেটা যদি 5 বছর পার হয়ে যায়, 5 বছরের মধ্যে যদি এটার কোনো একটা মোটামুটি দৃশ্যমান কোনো সলিউশন না যায়, তখন এটাকে আমরা বলি প্রোট্রাক্টেড রেফিউজি সিচুয়েশন, মানে দীর্ঘমেয়াদী একটা শরণার্থী পরিস্থিতি তৈরি হয়। এবং বাংলাদেশে, মানে এটা আমরা অ্যাডমিট করি বা না করি, বাংলাদেশে একটা এই রোহিঙ্গা ক্রাইসিস, এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী শরণার্থী ক্রাইসিসে পরিণত হয়েছে। এবং মিয়ানমারের যে মানে ইন্টারনাল পলিটিক্যাল ইনস্টেবিলিটির কথা আমরা বলছি, রাখাইন স্টেটের যে মানে আরাকান আর্মির যে গ্র্যাজুয়াল ইনক্রিজিং ডমিনেন্সের কথা বলছি, এগুলোকে যদি বিবেচনায় রাখি, তাহলে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে এই রোহিঙ্গার সমস্যাটা ওভারনাইট কিন্তু সলিউশন হওয়ার কথা না। তাইলে সেক্ষেত্রে বাংলাদেশকে একটা পলিসি, এটা একটা খুবই কনক্রিট, প্রাগমেটিক এবং প্র্যাকটিক্যাল একটা পলিসি ফ্রেম করতে হবে। কারণ প্রোট্রাক্টেড রিফিউজি সিচুয়েশন হ্যান্ডেল করার নিজস্ব একটা স্টাইল আছে, এবং গ্লোবালি যত রিফিউজি ক্রাইসিস আছে সেগুলোকে প্রোট্রাক্টেড রিফিউজি সিচুয়েশনের একটা পলিসি আছে। আনফর্চুনেটলি আমরা সবসময় বলি যে বাংলাদেশ 1951-এর রিফিউজি কনভেনশনের সিগনেটরি স্টেট না, এবং 1967-এর মানে প্রোটোকলে আমরা সিগনেটরি স্টেটস না, সুতরাং রিফিউজি মানে ডিল করার তেমন কোনো প্রয়োজন বা বাংলাদেশে লিগালি অবলাইজ না, এ ধরনের কথাগুলো বলে আমরা খানিকটা এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করি। কিন্তু এখন যেটা রিয়ালিটি, যেটা আমার সাথে পুরোপুরি একমত, যে সেটা হচ্ছে বাংলাদেশকে এখন একটা প্র্যাকটিক্যাল প্রাগমেটিক পলিসি নিতে হবে। এই 1.2 মিলিয়ন, মোর দেন 1.2 মিলিয়ন পিপলকে আমি কীভাবে হ্যান্ডেল করব, এই কথা অনস্বীকার্য যে 1.2 মিলিয়ন পিপল এখানে থাকার কারণে হোস্ট কমিউনিটি, যে হোস্ট কমিউনিটি, আমরা রুকিয়া টেকনাফের কথা বলছি, কক্সবাজারের কথা বলছি, আমরা ঢাকায় বসে টক শো করছি, কিন্তু এই হোস্টিংয়ের কস্ট বিয়ার করেও কিন্তু লোকাল কমিউনিটি, এবং সেখানে কিন্তু নানান ধরনের এই ম্যাসিভ একটা মানে রোহিঙ্গা প্রেজেন্সের কারণে সেখানে নানান ধরনের সমস্যা তৈরি হচ্ছে। সুতরাং এটাকে কীভাবে আমি অ্যাড্রেস করতে পারি, সেটা কিন্তু বাংলাদেশকে একটা পলিসিতে আনতে হবে। আর সিকিউরিটি, আপনি যেভাবে ওনাকে প্রশ্নটা করছিলেন, আমি একটু করে আপনার সাথে দ্বিমত করছি। সেটা হচ্ছে এই যে বাংলাদেশে একটা মানে প্রচারণা আছে ধরনের, যে এই যে রোহিঙ্গা ক্যাম্পগুলো মাদকের আঁকড়া, সন্ত্রাসীর আঁকড়া এভাবে হয়ে হচ্ছে। হ্যাঁ, আমরা এটা অ্যাডমিট করি, আমরা দেখেছি যে সেখানে যে গ্রুপগুলো কাজ করে, বিশেষ করে প্রধান যে গ্রুপগুলো কাজ করে, আরসা, আরএসও এগুলোর কথা বলছে, মুন্না গ্রুপ বা ইসলামী মাহাজ, এরকম অনেকগুলো গ্রুপ আছে। তো এদের মধ্যে নানান ধরনের ইনফাইট আছে, দ্বন্দ্ব সংঘাত আছে, খুনাখুনি আছে, এগুলো হচ্ছে। কিন্তু 1.2 মিলিয়ন পিপল যেখানে আপনার আছে, সেখানে আপনার এই মানুষের সংখ্যা কত? ধরেন 10,000, 20,000, 50,000। কিন্তু 10,000 মানুষকে, মানে 10,000 মানুষ যে এই ধরনের অ্যাক্টিভিটিসের কারণে পুরো ক্যাম্পকে আমরা একটা সন্ত্রাসের আঁকড়া, মাদকের আঁকড়া। আরও একটা বিষয় বলে রাখি, এখানে যে মাদকের মানে যে আমরা বর্ডার ট্রেড, উনি কূটনীতি উনি জানেন, পৃথিবীর সব বর্ডারে কিন্তু লিগাল ইলিগাল ট্রেড থাকে। ইলিগাল যে বর্ডার ট্রেড আছে ওখানে, সেখানে কিন্তু এখানে আমাদের বাংলাদেশের অনেক কিন্তু ব্যবসায়ীরা ইনভলভ। উনি পলিটিক্যাল মানে উইলের কথা বলেছেন। তো সেখানে আমার যেটা পয়েন্ট, সেটা হচ্ছে কি, আমাদের পলিসিটা ফ্রেম করতে হবে এরকম করে যে যেখানে 1.2 মিলিয়ন পিপল বাস করে, সেখানে ক্রাইম থাকবে, চোর থাকবে, ডাকাত থাকবে এই মানুষগুলোকে আমরা কীভাবে করছি। এবং আমি এখানে একটা সাধুবাদ দিতে চাই, APBN কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে, অত্যন্ত মানে করিতকর্মে, তারা একটা কম্বাইন্ড একটা কালেকটিভ ফোর্সের সাথে তারা কিন্তু ওই এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করছে, এবং বাংলাদেশের যে অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট সেখানে দিচ্ছে। এবং মানে আমি অনেক CIC-কে জানি যারা ক্যামিন চার্জ বলে, তারা দিনরাত পরিশ্রম করছে তাদেরকে বেটার সার্ভিস প্রোভাইড করার জন্য। কিন্তু পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে আমি ওনার সাথে পুরোপুরি একমত, স্টেক হোল্ডার হিসেবে আমরা এখন যাদের জন্য আমরা কাজ করছি তাদেরকে ইনভলভ করা। আপনি হয়তো জানেন যে এখন UCR বলে একটা, মানে UCR হচ্ছে মানে ইউনাইটেড কাউন্সিল অফ রোহিঙ্গা, UCR ফর্ম করা হয়েছে, অর্থাৎ নির্বাচনের মাধ্যমে
এখন রোহিঙ্গাদের প্রতিনিধি নির্বাচন করা হয়েছে, তাদের 5 সদস্য বিশিষ্ট প্রেসিডেন্সিয়াল মানে মেম্বার করা হয়, তারা বিভিন্ন জায়গায় রিপ্রেজেন্ট করছে। তো এই যে তাদের মধ্য থেকে আমরা যখন কোনো একটা পলিসি ফ্রেম করছি, যার জন্য আমি পলিসি ফ্রেম করছি তার ভয়েসটা আমি এখানে যাকে আমি পার্টিসিপেট করি, একটা পার্টিসিপেটের অ্যাপ্রোচে আমি যে তাকে নিয়ে তার প্রবলেমটা সলভ করার চেষ্টা করি, তাহলে এটা একটা মানে একটা পজিটিভ ইম্প্যাক্ট এখানে আসে। কিন্তু যে জিনিসটা আমি বলবো যে আমরা একটা প্রোটেক্টেড রিফিউজি সিচুয়েশনে রিফিউজি ডিলিংসের জন্য আমাদের একটা ন্যাশনাল পলিসি থাকা দরকার, যার মধ্য দিয়ে আমরা যেমন আপনার ধরেন উনি বলেছেন যে আমাদের হিউম্যানিটারি এইড গ্র্যাজুয়ালি কমে যাচ্ছে, এবং এই কমার সংখ্যাটা কীরকম জানেন? যেমন মনে করেন যে আপনার এইবার মানে 710 মিলিয়ন ডলার হচ্ছে আপনার চাওয়া হয়েছিল, কিন্তু সেখানে আসছে মাত্র 60%। তাহলে 40% যদি আমি আমার ডিমান্ড থেকে না পাই, তার মানে হচ্ছে কি এই 40% কিন্তু আমার তার কোয়ালিটি অফ লাইফকে ডিক্লাইন করতে হয়। আরেকটা বিষয় এখানে বলে রাখি, বাংলাদেশ সরকারকে কিন্তু রোহিঙ্গা ম্যানেজমেন্টের জন্য, ক্যাম্প ম্যানেজমেন্টের জন্য আমাদের কিন্তু একটা বড় অঙ্কের অর্থ কিন্তু ব্যয় করতে হয়। সেটা কিন্তু আপনি তো সংখ্যায় বলেন যে কত টাকা বাংলাদেশ সরকার ব্যয় করে, কিন্তু আপনি পাবেন না। কিন্তু আমরা আমাদের গবেষণায় দেখেছি বাংলাদেশ ওখানে 6টা-7টা সার্ভিস প্রোভাইড করে। ধরুন আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস প্রোভাইড করে, সেখানে আপনার হচ্ছে সিকিউরিটি সার্ভিস প্রোভাইড করে, অবকাঠামো সার্ভিস প্রোভাইড করে, পরিবেশ এবং এইসব পুনরুদ্ধারের জন্য একটা সার্ভিস প্রোভাইড করে। এরকম করে বাংলাদেশ সরকারের প্রতি বছরে গড়ে প্রায় 2 থেকে 3 হাজার কোটি টাকার মতো এর পেছনে ব্যয়। এগুলো কিন্তু জনগণের ট্যাক্সের টাকা। সুতরাং আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশ একটা পলিসি ফ্রেম করতে হবে যে ইন্টারন্যাশনাল কমিউনিটি আমার সাপোর্ট বেস কমায় দিচ্ছে, আবার তারা মানবাধিকারের সবক নিয়ে আসছে আমাদের সামনে। সুতরাং এই বিষয়গুলোকে আমরা কীভাবে ইন্টেলিজেন্টলি ডিল করছি, এবং সিকিউরিটির যে প্রশ্ন, অর্থাৎ স্থানীয় পর্যায়ে যে লোকাল হোস্ট কমিউনিটি যে হোস্টিংয়ের কস্টটা বেয়ার করে, সেটা আমরা কীভাবে কম্পেনসেট করছি। কারণ স্থানীয় পর্যায়ে লোকজন কিন্তু রোহিঙ্গাদের বিরুদ্ধে একটা এন্টায়ার রোহিঙ্গা সেন্টিমেন্ট কিন্তু গ্রো করছে, এবং বাংলাদেশে পুরো বাংলাদেশে আমরা আর কতদিন এই ধরনের একটা স্পিরিট ডেভেলপ করছি। এগুলো কিন্তু একটা রাষ্ট্রীয় পলিসির মাধ্যমে কীভাবে আমি এটাকে অ্যাড্রেস করছি, তুমি কালকে পাঠাতে পারবো না। এবং বাংলাদেশ হচ্ছে 1948-এর যে মানে হিউম্যান রাইটস চার্টারের ওয়ান অফ দ্য সিকিউরিটি স্টেটস। সুতরাং আমি ফোর্সিবলি মানে আপনার রিপাট্রিয়েশন আমি করতে পারি না। তো ফলে আমি এরকম একটা পরিস্থিতিতে কিভাবে আমি ওদেরকেও আমি একটা মোটামুটি স্ট্যান্ডার্ড, মিনিমাম স্ট্যান্ডার্ড অফ লাইফ দিতে পারবো ডিসপাইট ডিক্রিজিং ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান এইডস। অ্যাট দ্য সেম টাইম যে লোকাল পিপল এবং তাদের প্রেজেন্সের কারণে যে কস্ট বিয়ার করছে, সেটাকে আমরা কি করে ইন্টেলিজেন্টলি ডিল করব, এই সব কিছুকে নিয়ে একটা মানে একটা পলিসি, ন্যাশনাল পলিসি দরকার। আমি শুধু এটা বলে শেষ করব, সেটা হচ্ছে আমি ওনার সাথে পুরোপুরি একমত যে রোহিঙ্গা সমস্যা সমাধানের আইডিয়াটাকে যদি আমরা একটা সিকিউরিটি লেন্স থেকে দেখি, যেটা একটা সিকিউরিটি প্রবলেম, এভাবে যদি দেখি, তাহলে কিন্তু আমরা খুব বেশি দূর যেতে পারবো না। আমাদের মনে রাখতে হবে রোহিঙ্গারা যে মানুষ, রোহিঙ্গারা কিন্তু এখানে ইটস নট এ প্লেজেন্ট ট্রিপ। তারা একটা জেনোসাইড থেকে বাঁচার জন্য এখানে আসছে। সুতরাং তাদেরকে আমার মানে আমাদের জায়গা থেকে বাংলাদেশকে আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করি যে বাংলাদেশ একটা সিরিয়াস হিউম্যানিটেরিয়ান একটা এক্সাম্পল সেট করেছে গ্লোবালি। কিন্তু ইটস ফর নট ফর ইটস ফর টাইম বিং, নট ফর ইন্ডিপেন্ডেন্ট টাইম। তো ওই জায়গায় মানে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, এবং এগুলোকে নিয়েই একটা মানে আমাদের পোটেনশিয়ালস এবং চ্যালেঞ্জেস এগুলোকে ইনকর্পোরেট করে কী করে আমরা একটা ন্যাশনাল পলিসি আমরা ফ্রেম করতে পারি, সেটা খুব ইম্পর্টেন্ট।